দোকান মিলানের রাজাকে একটা গিফট পাঠাবে, একটা বাদ্যযন্ত্র, এবং ফ্লোরেন্সের রাজা খুঁজতেছিল এমন একজনকে যে শুধু এই বাদ্যযন্ত্র নিয়ে যাবে তা না, এই বাদ্যযন্ত্র ভালো বাজাইতেও পারবে, লইর নামে একটা বাদ্যযন্ত্র। তো এরকম যখন খোঁজা হচ্ছে ফ্লোরেন্স শহরে যে কে এই লইর খুব সুন্দর বাজাইতেও পারে, কারণ ডেলিভারি তো যে কেউ দিতে পারে, বাট সুন্দর করে যে বাজায় দেখাবে মিলানের রাজাকে এরকম খুব বেশি মানুষ নাই। খুঁজতে খুঁজতে দেখা যায় কোনো এক কারণে লিওনার্দো দা ভিঞ্চির মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট অনেক পছন্দ এবং ও ফ্লোরেন্স শহরের বাকি সবার থেকে এই জিনিস খুব সুন্দর বাজাইতে পারে। লিওনার্দো দা ভিঞ্চিকে অফার দেওয়া হয় যে তুমি ভাই এটা নিয়ে মিলানে যাও, তুমি রাজাকে এটা বাজায় শোনাবা, তারপর ফেরত আসবা। লিওনার্দো দা ভিঞ্চি আরো এক স্টেপ এক্সট্রা হবে, ও ভাবে যে আমি আর আসবোই না। ওর দোকান বিক্রি করে, যারা ওকে টাকা দিছিল, যাদেরকে আর্ট দিতে পারেনি তাদের টাকা রিফান্ড করে এবং বলে আমি পুরোপুরি মিলান চলে যাচ্ছি। ওই বাদ্যযন্ত্র নিয়ে, ওর যে স্বল্প জামা কাপড় ছিল সবকিছু নিয়ে মিলানের উদ্দেশ্যে রওনা দেয়। তো মিলানে ওই রাজাকে ওই বাদ্যযন্ত্রটা দেওয়ার পরে ওই রাজাকে একটা চিঠি লেখে, সেম রাজাকে, ওর সাথে ওর কথাবার্তা হয় ফার্স্ট, এবং তারপর একটা চিঠি লেখে। চিঠিতেও বলে যে আমাকে একটা কাজ দেন, এবং রাজা যখন ওকে জিজ্ঞেস করে যে তুমি কি পারো, তখন ও সব কিছু বলে, জাস্ট পেইন্টিং এর কথাবার্তা বাদ রাখে। ও বলে আমি ইঞ্জিনিয়ারিং পারি, আমি আর্কিটেকচার পারি, আমি বিল্ডিং কনস্ট্রাকশন খুব ভালো পারি, অনেকগুলা স্কিলের কথাও বলে, বাট একবারও বলে না যে আমি আর্টও পারি, কারণ ও চায় যে ওর ধরে নিছে মনে মনে যে আমি মনে হয় আর ভালো আর্ট আঁকতে পারবো না, কারণ তুলি হাতে নিলে আমি আর কাজ করতে পারি না। সো এই যখন সিচুয়েশন হয় তখন মিলানের রাজা ওকে একটা প্রোডাকশন লিডের রোল দেয়। প্রোডাকশন লিড ব্যাপারটা হইলো ওই সময় স্টেজ শো হইতো অনেক, সো সন্ধ্যার সময় সপ্তাহে একদিন বা রাজাদের জন্য হয়তো প্রত্যেক দিন বা প্রত্যেক 2-3 দিনে একটা নাটকের অনেক আয়োজন করা হইতো। সো একটা স্টেজ থাকতো, ওই স্টেজের ভিতরে থিয়েটার আজকে আমরা যেটাকে বলি, ওই ব্যাপারটা হইতো, লাইভ অ্যাকশন মঞ্চ নাটক, ওই ব্যাপার হইতো। এবং এই মঞ্চ নাটকের ডিরেক্টরের দায়িত্ব দেওয়া হয় লিওনার্দো দা ভিঞ্চিকে। লিওনার্দো দা ভিঞ্চি নিয়মিত বেতন পাওয়া শুরু করে এবং জার্নালে লেখা শুরু করে। ও সারাদিন কাজ করতো ওর নেক্সট নাটক কি হবে এটা নিয়ে প্ল্যান করতে, এবং সারা রাত ওর আবি জাবি যত থটস আছে সেগুলা জার্নালে লিখতো। সো লিওনার্দো দা ভিঞ্চি এই কাজ শুরু করে। ও সারাদিন প্রোডাকশনে কাজ করতো, প্রোডাকশনের মানুষজন জানেও না কি ভয়ঙ্কর একটা আর্টিস্টের সাথে ওরা কাজ করতেছে, কারণ সবাই ওকে দেখতেছে ও দেয়াল ঠিক করতেছে, দেয়ালে পেরেক মারতেছে, কালকের প্রোডাকশনে কি হবে, কে কোন কস্টিউম পরবে, এগুলো নিয়ে চিন্তা ভাবনা করতেছে। লিওনার্দো দা ভিঞ্চি সারাদিন এগুলো করতো, সন্ধ্যার সময় বাসায় ফেরত আসতো এবং ওর জার্নালের ভিতরে ওর তাবৎ যে অদ্ভুত চিন্তা ভাবনা এগুলো লিখতো। ওর যেহেতু এখন একটা স্টেবল বেতন আছে রাজার কাছ থেকে, মিলানের রাজার কাছ থেকে ওর বেতন আসে, সো ওর এখন আর কোনো টেনশন নাই, ও আর্টের থেকে অনেক দূরে চলে গেছে এবং এখন ওর মূল টাইম অতিবাহিত করে দিনের বেলা চাকরি করে এবং সন্ধ্যার পরের থেকে সারা রাত পর্যন্ত জার্নালে লেখালেখি করে ভয়ঙ্কর সব বিষয়ে। লিওনার্দো দা ভিঞ্চি কিন্তু ওর জার্নাল কখনো পাবলিশ করেনি। ওর মৃত্যুর পরে আমরা এই জার্নাল দেখেছি এবং এই জার্নাল পরে বোঝা যায় যে 800 বছর আগে লিওনার্দো দা ভিঞ্চি এমন এমন জিনিসের কথা কল্পনা করে ওর জার্নাল লিখছিল যেগুলো পরে সত্যি হয়েছে। আপনি মেশিন গান বলেন, স্কুবা ডাইভিং এর জন্য যে ইকুইপমেন্ট দরকার, মুখের মধ্যে একটা জিনিস পরে যে পানির নিচে যাওয়া সম্ভব, বা ট্যাঙ্ক, যে একটা গাড়ি থাকবে সেই গাড়ির সামনে অস্ত্র থাকবে এবং গাড়ির মাঝখানে একজন বসে থাকবে, এই সব কনসেপ্ট লিওনার্দো দা ভিঞ্চির ডায়েরির ভিতরে আছে। ট্যাঙ্ক, স্কুবা ডাইভিং এগুলো আবিষ্কার হওয়ার 500 বছর আগেই। শুধু তাই না, লিওনার্দো দা ভিঞ্চির হাতে এত অবসর সময় ছিল এবং ও আর্ট থেকে এত দূরে চলে গেছিল যে এই সময় ওর একটা হবি হয়, সেটা হলো মানুষের লাশ কাটার হবি। প্রত্যেক সপ্তাহে ও চেষ্টা করতো ও 1-2টা লাশ কিনে আনবে এবং সেই লাশ তারপর কেটে দেখবে যে এই লাশের ভিতরে কি আছে বা মানুষের হিউম্যান বডির ভিতরে আসলে কি থাকে। সেই সময়ে পৃথিবীর সবচেয়ে অ্যাকুরেট অ্যানাটমি অফ হিউম্যান বডির আর্ট এবং ডিজাইন লিওনার্দো দা ভিঞ্চির কাছে ছিল। মানুষ যদি জানতে চাইতো যে আমার বডির এই জায়গায় কি আছে, এই জায়গায় কি আছে, পৃথিবীতে লিওনার্দো দা ভিঞ্চির থেকে বেটার কেউ এটা জানতো না, কারণ ওর কাছে তখন হিউম্যান বডির ভেতরের অ্যানাটমির সবচেয়ে পারফেক্ট নলেজ ছিল। আপনি যদি লিওনার্দো দা ভিঞ্চির জার্নাল পড়েন পাবলিক, আপনি গুগলে যে সার্চ দিলে পাবেন, আপনি অবাক হয়ে যাবেন যে জার্নালের সেম পেজে একটা হিউম্যান হার্ট কিভাবে কাজ করে এটা নিয়ে ওর খুব জ্ঞান ও গর্ব কথাবার্তা লেখা, যে ওর কি মনে হয় একটা হার্ট বের করে দেখছে কিভাবে এটা কাজ করে, রক্ত কোথা থেকে কোথায় যায়। আবার ওই সেম পেজে শপিং লিস্টও লেখা, যে কালকে আমি যখন বাজারে যাব তখন আমার ডিম কিনতে হবে, দুধ কিনতে হবে। আবার ওই সেম পেজের ভিতরেই একটা নতুন বাদ্যযন্ত্র কিভাবে বানানো যায়, নতুন একটা বাদ্যযন্ত্র ইমাজিন করছে, একটা মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট, ওইটা কিরকম হওয়া উচিত, কিরকম হইলে বাজায় অনেক মজা পাওয়া যাবে, সব লেখা। সো ব্রেইন ডাম্প অ্যাকচুয়ালি যেই ব্যাপারটা ওইটা ওর জার্নালে করতো, কারণ ও সবসময় মনে করছে এটাও কখনো পাবলিশ করবে না। এই পাগলামিগুলো করতে করতে লিওনার্দো দা ভিঞ্চি কিন্তু একদমই ছবি আঁকে নাই, বাট একদমই না একেও মিলানের এই সময়টায়, এই চাকরি জীবনের সময়টায় লিওনার্দো দা ভিঞ্চি 2টা ছবি আঁকছে, যার মধ্যে একটা ছবি আমরা সবাই চিনি, না আমি মোনালিসার কথা বলতেছি না। এই ছবিটার নাম দ্য লাস্ট সাপার। লিওনার্দো দা ভিঞ্চি লাস্ট সাপার আঁকার কিছুদিন পরে, 1500 সালের আশপাশে ফ্রান্স মিলানকে আক্রমণ করে এবং ফ্রান্স যখন মিলানকে আক্রমণ করে, লিওনার্দো দা ভিঞ্চির যে রাজার জন্য চাকরি করতো সেই রাজা তো পালায় যায়, একই সাথে লিওনার্দো দা ভিঞ্চিরও জীবনের জন্য পালায় যেতে হয়। পালায়ও প্রথমে ভেনিসে যায়, বাট ভেনিসে বেশি দিন থাকে না, ভেনিসও আবার ফ্লোরেন্সে ফেরত আসে, যেটা ছিল ওর অরিজিনাল মাতৃভূমি। তো ফ্লোরেন্সে তো চলে আসছে, এখন তো ওর কাছে আর চাকরি নেই, ও
ওর সব শেষ ওইদিকে, তেমন কোনো সঞ্চয়ও নাই, বাট একই সাথে ফ্লোরেন্সেও ওর কিছু নাই, কারণ ও তো দোকান সব বিক্রি করে চলে গেছিল যখন ও মিলানে গেছিল। তো কি করবে, ও নিজে ছোট্ট একটা ঘর ভাড়া নেয় এবং নিজের মনেই আবার আঁকাআঁকি করা শুরু করে। ভার্জিন অ্যান্ড দ্য চাইল্ড বলে একটা ছবি আছে, এই ছবিটাও এই সময়ে আঁকে এবং এই ছবিটাও কোনো ফরমায়েশের জন্য আঁকে নাই, নিজের মনেই আঁকছে, যেটাকে বলা হয় লিওনার্দো দা ভিঞ্চির সবচেয়ে ফাইনেস্ট ওয়ার্কগুলোর একটা। এই ছবি ওই সময় এত জনপ্রিয় হয় ফ্লোরেন্স শহরে যে মানুষ ওর বাসার সামনে লাইন দিয়ে দাঁড়ায় থাকতো এই ছবিটা একবার দেখবে দেখে। অনেকে মনে করে লাস্ট সাপার মনে হয় লিওনার্দো দা ভিঞ্চিকে ফেমাস বানাইছে। হ্যাঁ, লাস্ট সাপার একদমই ওকে ফেমাস বানায় নাই তা না, বাট এই ছবিটা, যে ছবিটা দেখার জন্য মানুষ লাইন দিয়ে দাঁড়ায় থাকতো, এটাই মূলত ওকে ফ্লোরেন্সে তখন আবার জনপ্রিয় করে তোলে। তো এই ছবিটার পর ওর যখন জনপ্রিয়তা আবার তুঙ্গে, তখন ওর আবার ফরমায়েশের কাজ আসা শুরু হয়। মানুষ ভুলে গেছিল যে ও ফরমায়েশের কাজকর্ম করতো, বাট এই একটা দুইটা জনপ্রিয় ছবির পরে এখন মানুষের আবার মনে হয়েছে যে না, ও তো পৃথিবীর সেরা আর্টিস্টদের একজন, ওর কাছে আমি ছবি আঁকাবো। এই সময় ফ্লোরেন্সের সবচেয়ে বড়লোক মহিলাদের একজন ওকে বলে ওই মহিলার জন্য একটা পোর্ট্রেট আঁকতে, বাট লিওনার্দো দা ভিঞ্চি ওটা মানা করে দেয়। এই কাহিনী কেন ইম্পর্টেন্ট, তার কারণ ওই বড়লোক মহিলাটার ছবিটাকে মানা করার ঠিক 1-2 সপ্তাহের ব্যবধানে সেম কাজ, পোর্ট্রেট আঁকার কাজ, লিওনার্দো দা ভিঞ্চি আরেকটা মেয়ের জন্য করতে রাজি হয়, যে এত বড় লোক ছিল না, বেশ গরিবই ছিল, এবং এই মেয়ের নাম ছিল লিসা। আপনারা বুঝতেই পারতেছেন গল্প কোথায় যাচ্ছে। ওই পোর্ট্রেটটাকেই আজকে আমরা মোনালিসা হিসেবে চিনি। কেন লিওনার্দো দা ভিঞ্চি এত কাজ মানা করেছিল এত বড় লোক থাকার পরে, এবং এত সিমিলার কাজ মানা করার পরেও কেন ও লিসার পোর্ট্রেট করতে রাজি হইল এবং বাকিদেরটা রাজি হয় নাই, এটার কোনো কনক্লুসিভ এভিডেন্স নাই। কেউ বলে লিসার পরিবারের সাথে ভিঞ্চির পরিবারের কানেকশন ছিল, সো ফ্যামিলি ফ্রেন্ড ছিল দেখে করেছে। কেউ বলে লিসার পরিবারের সাথে মাফিয়ার কানেকশন ছিল এবং মাফিয়া ওকে প্রেশার দিয়েছে এই ছবিটা আঁকার জন্য, বাট কোনো কনক্লুসিভ এভিডেন্স নাই। বাট এটা মোটামুটি সবাই এগ্রি করে যে কোনো ভালোবাসার অ্যাঙ্গেল ছিল না। এমন না যে লিওনার্দো দা ভিঞ্চি লিসাকে ভালোবেসে ফেলছিল এই কারণে ও মোনালিসা আঁকছে, ওই অ্যাঙ্গেলটা আসলে ছিল না। এবং অদ্ভুত ব্যাপার, এই ছবিটা কখনো লিওনার্দো দা ভিঞ্চি ডেলিভারি দেয়নি, কারণ ও সবসময়ই বলছে এই ছবিটা আমার এখনো শেষ হয় নাই। লিসা অনেকদিন ধরে রিকোয়েস্ট করছে এই ছবিটা পাওয়ার জন্য, বাট যখনই ও চাইছে তখনই লিওনার্দো দা ভিঞ্চি বলছে যে আমার আরো একটু রিটাচ করা বাকি আছে, আমার এখন এই ছবি আঁকা শেষ হয় নাই। এই সময়ে ফ্লোরেন্সে লিওনার্দো দা ভিঞ্চি কিন্তু শুধু ছবি আঁকছে এরকম না, হ্যাঁ ও ছবি আঁকছে, বাট একই সাথে ও আর্কিটেকচারাল ডিজাইন করেছে, ও ব্রিজ বানাইছে, ও বিল্ডিং বানাইছে, ইভেন ও মিলিটারিদের জন্য অস্ত্রের ডিজাইনও করছে এই সময়ে। লিওনার্দো দা ভিঞ্চির ফ্লোরেন্সে এই দফায় খুব বেশি দিন থাকা হয়নি। হ্যাঁ, ও মোনালিসা এঁকেছে, যেই কারণে ওর ফ্লোরেন্সে এই সময়ের থাকার পার্টটা খুব স্মরণীয়, বাট ওইটা এবং কিছু আর্কিটেকচারাল কাজকর্ম, কিছু বিল্ডিং বানানো, কিছু ব্রিজ বানানো বাদ দিলে এই ফেজটায় ফ্লোরেন্সে লিওনার্দো দা ভিঞ্চির তেমন কোনো অবদান ছিল না। এবং কিছুদিন পরেই ও আবার ফ্রান্সে চলে যায়, সেই ফ্রান্স যেই ফ্রান্সের কারণে ওর মিলান থেকে ভেগে ভেনিস হয়ে তারপর ফ্লোরেন্সে ফেরত আসতে হয়েছিল। তার কিছুদিন পরেই ওর প্রথম স্ট্রোকটা হয়, এবং এই স্ট্রোকটা হওয়ার পরে খুব বড় ধরনের একটা ক্ষতি হয় লিওনার্দো দা ভিঞ্চির। তা হলো ওর হাত আর আগের মতো কাজ করতো না, ওর হ্যান্ড আই কোঅর্ডিনেশন মোটামুটি ভাবে নষ্ট হয়ে যায়, যেই কারণে ও তুলি ধরতে পারতো, বাট ও যখন আঁকতো ও যেরকম আঁকতে চাচ্ছে ওই রকম আঁকা আর সৃষ্টি হচ্ছিল না। তো কি করবে, ও ফ্রান্সে চলে যায়। ফ্রান্সে তখন ওয়েল রেসপেক্টেড, এত জনপ্রিয় একজন আর্টিস্ট, মোটামুটি পুরো দুনিয়া তখন জেনে গেছে যে লিওনার্দো দা ভিঞ্চি পৃথিবীর সবচেয়ে জনপ্রিয় আর্টিস্ট এখন, কারণ ওর মতো ভালো ছবি আঁকতে পৃথিবীর আর কেউ পারে না। হ্যাঁ, ওর এখন স্ট্রোক হয়েছে, ও এখন আর আগের মতো ভালো আঁকতে পারে না, গ্র্যান্টেড, বাট তারপরে ওর রেসপেক্টটা ছিল। এবং ওই সময় কিন্তু আর্টিস্টদের, যেটা বর্তমান পৃথিবীতে আমরা তো দেখি না, স্পেশালি বাংলাদেশে তো একদমই দেখি না, ওই সময় আর্টিস্টদের বা জ্ঞানীগুণী মানুষদের অনেক ভয়ঙ্কর রেসপেক্ট দেওয়া হইতো, এবং রাজার সাথে চলতে পারতো, রাজার সাথে উঠতে বসতে পারতো, এইরকম রেসপেক্ট দেওয়া হইতো ওই সময়। সো সেম লিওনার্দো দা ভিঞ্চিকে ওই রেসপেক্ট দেওয়া হয়। ছবি আঁকতে পারে না, ছবি আঁকার সাইডটা বাদ থাকে, কিন্তু প্রত্যেক দিনই কোনো ইউনিভার্সিটিতে যায়, কোনো একটা ওই যে আগোরা টাইপ জায়গায়, যে আগোরা হইলো জমায়েতে, আপনারা আমার গ্রিসের ভিডিওতে দেখছিলেন, এরকম জায়গায় যে ও লেকচার দিত। শুধু যে আর্ট বিষয়ে লেকচার দিত এরকম না, ওর জীবন দর্শন বিষয়ে, ওর যেহেতু অনেক সায়েন্টিফিক ইনভেনশন আছে, ওগুলা নিয়ে, মিলিটারির জন্য কিরকম ইকুইপমেন্ট বানানো উচিত, বিল্ডিং কেমন হওয়া উচিত, ভ্যারিড ইন্টারেস্ট, হিউম্যান অ্যানাটমি, হিউম্যান বডি, সব বিষয়েও কথাবার্তা বলতো, এবং অনেক অনেক মানুষ আসতো এই কথাবার্তা শোনার জন্য। ল্যাটিন একটা ওয়ার্ড আছে ফ্র্যাঙ্কিয়া, এবং ইংরেজিতে বলে ফ্র্যাঙ্ক, এবং এই ওয়ার্ডটা থেকেই মূলত ফ্রান্স ওয়ার্ডটা আসছে, যেটা একটা দেশ। এই ফ্রান্সের যে রাজা ছিল ওই সময়, সেই রাজার নাম ছিল কিং ফ্রান্সিস, এবং কিং ফ্রান্সিসের ডাইনেস্টিটার থেকেই ফ্রান্সের নাম ফ্রান্স হয়েছে বলা হয়। এই কিং ফ্রান্সিসের কোলে মাথা রেখে লিওনার্দো দা ভিঞ্চি মারা যায় 1519 সালে। এবং আপনি প্রশ্ন করতে পারেন কিং ফ্রান্সিসের কোলে মাথা রেখে কেন মারা গেছে, কিং ফ্রান্সিসের সাথে লিওনার্দো দা ভিঞ্চির রিলেশন কি? কোনো রিলেশন নাই। কিং ফ্রান্সিস ওই সময়ের আর্টিস্টদের, ওই সময়ের জ্ঞানীগুণী মানুষদের অনেক রেসপেক্ট করতো, এবং যখন লিওনার্দো দা ভিঞ্চি মৃত্যু সজ্জায় তখন কিং ফ্রান্সিস বলে যে
ওর মৃত্যু পর্যন্ত আমি ওর পাশে থাকতে চাই। এবং একদম শেষ সময় পর্যন্ত ও লিওনার্দো দা ভিঞ্চিকে একদম কোলে করে রাখে এবং ওর কোলের মধ্যেই আসলে লিওনার্দো দা ভিঞ্চি মারা যায়। এই ছিল লিওনার্দো দা ভিঞ্চির গল্প। আমি জানি না আপনারা জানতেন নাকি এত ডিটেইলে, আমি জানতাম না। ইনফ্যাক্ট আমি যখন প্রথম মোনালিসা দেখতে গিয়েছিলাম লুভে, তখনও আমি মোনালিসা দেখে তেমন কিছু ফিল করি নাই। বাট এখন যখন আমি মোনালিসার ব্যাক স্টোরি জানি, স্পেশালি এর পরে, কাহিনী কিন্তু এখানে শেষ না, মোনালিসা কিন্তু তখনও পৃথিবীর সবচেয়ে জনপ্রিয় পেইন্টিং হয় নাই, এবং তারপরেই ওর মরে যাওয়ার কিছুদিন পরে